ডিএম অনন্যা সাধারণ পোশাকে তার ছোট বোন মাধুরীকে নিয়ে একটি অটোরিকশায় মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পথে চেকপোস্টে এক পুলিশ অটোরিকশাটি থামাল। ইন্সপেক্টর সঞ্জয় দত্ত অটোচালকের কাছে কাগজপত্র দেখতে চান এবং ছোটখাটো ত্রুটি ধরে ঘুষ দাবি শুরু করলেন। পুলিশ ইন্সপেক্টর বললেন, তোমার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই, চালান কাটতেই হবে। অটোচালক হাত জোর করে বলল, স্যার আমার ভুল হয়েছে, কাগজপত্র আছে কিন্তু ভুল করে বাড়িতে রেখে এসেছি, কাল সকালে দেখিয়ে দেব, দয়া করে মাফ করুন। ইন্সপেক্টর সঞ্জয় দত্ত কঠোর গলায় বললেন, না, চালান কাটতেই হবে, যদি চালান না কাটাতে চাও তাহলে 2000 টাকা দাও। এই শুনে ডিএম অনন্যা নীরবে পুরো ঘটনাটি দেখছিলেন। অটোচালক বিনয়ের সঙ্গে বলল, স্যার আমি তো সবে বাড়ি থেকে বেরিয়েছি, দিনের শুরু হয়েছে মাত্র, আমার কাছে 1 পয়সাও নেই, এখনো কিছু আয় করিনি, আমি কোথা থেকে টাকা দেব? পুলিশ কর্মকর্তা তাচ্ছিল্য করে বললেন, তুমি তো গতকাল আয় করেছিলে, সেই টাকা কোথায় গেল? সেই টাকা থেকে দিয়ে দাও। অটোচালক হতাশ গলায় বলল, স্যার সেই টাকা তো গতকালই খরচ হয়ে গেছে, আমার কাছে সত্যিই টাকা নেই, দয়া করে মাফ করুন, আমি আর কখনো এমন ভুল করব না, সবসময় কাগজপত্র সঙ্গে রাখব। এই কথোপকথনের মাঝে ডিএম অনন্যা চুপচাপ সব শুনছিলেন ও দেখছিলেন। তখন ইন্সপেক্টর সঞ্জয় দত্ত অটোচালকের উপর চড়া হয়ে বললেন, এই গরিব ভিখারি, তোর কাছে 2000 টাকা নেই? যেভাবেই হোক আমাকে 2000 টাকা দে, নইলে তোর অটো বাজেয়াপ্ত করব। অটোচালক ভীত কণ্ঠে বলল, স্যার আমি এমন কি অপরাধ করেছি যে আপনি আমার অটো বাজেয়াপ্ত করবেন? আমি কি এত বড় কোনো ভুল করেছি? এই কথা শুনে ইন্সপেক্টর সঞ্জয় দত্তর রাগে অগ্নিশর্মা হয়ে অটোচালককে এক চড় মারলেন এবং বললেন, তুই আমার সঙ্গে তর্ক করছিস? তোর এত সাহস? এই দৃশ্য দেখে ডিএম অনন্যা হতবাক হলেন। তিনি অটো থেকে নেমে পুলিশের সামনে এসে বললেন, এই ড্রাইভারকে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা কোনো সঠিক পদ্ধতি নয়। এই ভাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে গাড়ি চালায়, এই আয় দিয়েই তার পরিবার চলে। যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে ঘুষ নিয়ে চড় মারবেন এবং অটো বাজেয়াপ্ত করবেন? এটা কেমন আইন? তিনি তার বোন মাধুরীর জন্য কাপড় কিনতে মলে যাচ্ছিলেন। পুলিশের মনে হল তিনি বোধহয় একজন সাধারণ মেয়ে যিনি তাদের সঙ্গে এভাবে প্রশ্ন করছেন। অনন্যার কথা শুনে ইন্সপেক্টর সঞ্জয় দত্ত আরও রেগে গেলেন। তিনি তীক্ষ্ণ সুরে বললেন, তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত? মাঝখানে কথা বলতে কে বলল? বেশি বকবক করিস না, নইলে তোকে হাজতে ভরে দেব। আমি পুলিশ, চাইলে এখনই তোকে গ্রেপ্তার করতে পারি, বুঝলি? ইন্সপেক্টর সঞ্জয় দত্তের কোনো ধারণা ছিল না যে তিনি যার সঙ্গে এভাবে কথা বলছেন তিনি আসলে একজন ডিএম অফিসার। ডিএম অনন্যা শান্তভাবে বললেন, স্যার আপনি পুলিশ বলে কি মানুষকে রূঢ়ভাবে ব্যবহার করবেন? গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন? আপনি যা করছেন তা শুধু অন্যায় নয়, আইনেরও বিরুদ্ধ। ডিএম অনন্যার কথা শুনে ইন্সপেক্টর সঞ্জয় দত্ত ক্রোধ সামলাতে না পেরে ডিএম অনন্যাকে একটা চড় মারলেন। তুই আমাকে আইন শেখাচ্ছিস? তখন থেকেই দেখছি তুই অনেক বকবক করছিস। তোর মনে হচ্ছে তুই আমার চেয়ে বেশি আইন জানিস? আর রাগাস না, নইলে তোকে আর তোর বোন মাধুরীকে জেলে পাঠাবো। এখনই এখান থেকে সরে যা। অটোচালক সব দেখে ভয়ে নিশ্চুপ রইল। ডিএম অনন্যা নিজের রাগ সংযত করলেন। তিনি ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় প্রকাশ করলেন না। তিনি দেখতে চাইলেন যে ইন্সপেক্টর সঞ্জয় দত্ত কত দূর যেতে পারেন। কিছুক্ষণ পরে অটো তাদের মলের সামনে নামিয়ে দিল। অনন্যা মাধুরীকে নিয়ে ভিতরে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনলেন। বাইরে থেকে তিনি শান্ত দেখালেও মনে মনে ঠিক করলেন ইন্সপেক্টর সঞ্জয় দত্তকে শিক্ষা দিতেই হবে। আইনের অপব্যবহার করা এমন অফিসার থানায় থাকার যোগ্য নয়। মল থেকে ফিরে ডিএম অনন্যা সিদ্ধান্ত নিলেন থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কেমন। ইন্সপেক্টর সঞ্জয় দত্ত যেখানে কাজ করেন যদি পুরো থানাই দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকেই ভিতর থেকে পরিষ্কার করতে হবে। পরের দিন সকালে ডিএম অনন্যা তার আসল পরিচয় গোপন করে সাধারণ পোশাকে থানায় পৌঁছলেন। থানায় ঢুকতেই তার চোখ পড়ল সামনের চেয়ারে বসা ইন্সপেক্টর অজয় মুখার্জির দিকে। তিনি আরামে পাখা নাড়ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন। অনন্যা ইন্সপেক্টর অজয় মুখার্জির কাছে গিয়ে বললেন, স্যার আমার একটি রিপোর্ট লেখাতে হবে। অনন্যা আর কিছু বলার আগে ইন্সপেক্টর অজয় মুখার্জি তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, কার বিরুদ্ধে রিপোর্ট লিখতে চাস? তুই কি জানিস না রিপোর্ট লেখার ফি 5000 টাকা? টাকা এনেছিস? টাকা না থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যা। এই কথা শুনে অনন্যার চোখ লাল হয়ে গেল। তিনি বিস্মিত হলেন যে এই থানায় এমন খোলাখুলি দুর্নীতি চলছে, আর জেলার ডিএম হওয়া সত্ত্বেও তিনি এতদিনের কোনো খবরই পাননি।
অনন্যা দীর্ঘশ্বাস ফেলে কঠোর কণ্ঠে বললেন, স্যার, আপনি আমাদের কাছ থেকে ঘুষ কেন চাইছেন? রিপোর্ট নথিভুক্ত করার জন্য কোনো টাকা লাগে না। আপনি যা করছেন তা শুধু অন্যায় নয়, আইনেরও বিরুদ্ধ। এই কথা শুনে বিকাশ রাগে গিয়ে বললেন, কি বললি? আমি ভুল করছি? তুই নাকি আমার চেয়ে বেশি আইন জানিস? বেশি কথা বলিস না, নইলে এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দেব। অনন্যা তখন বুঝলেন এই ইন্সপেক্টরও বিক্রম রায়ের মতোই দুর্নীতির পথেই হাঁটছেন। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, আপনার থানার ইন্সপেক্টর সঞ্জয় দত্ত কোথায়? ইন্সপেক্টর অজয় মুখার্জি বিরক্ত হয়ে উত্তর দিলেন, তার সঙ্গে তোর কি কাজ? আমার সঙ্গে প্রশ্ন করিস না, নিজে গিয়ে কথা বল। অনন্যা আবার দৃঢ় গলায় বললেন, স্যার, আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি জানেন না আমি কে? ইন্সপেক্টর অজয় মুখার্জি ঠাট্টা করে হেসে বললেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই হয় ভিখারি নয়তো কোনো বাড়িতে কাজ করার ঝাড়ুদার। এখানে রিপোর্ট লেখা হবে না, এখনই বেরিয়ে যা, নইলে ধাক্কা মেরে বের করে দেব। অনন্যার নিজেকে সামলে নিলেন। তিনি বুঝলেন এরা সবাই একই দুর্নীতির পথে হাঁটছে। মনে মনে স্থির করলেন এদের শিক্ষা দিতেই হবে, তবে আগে তাদের পুরো কুকীর্তির নিজের চোখে দেখতে হবে। থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর মোবাইল বের করে তার আইপিএস আইএএস অফিসারদের ফোন করে বললেন, আমি এই থানায় আছি, আপনারা আমার গাড়ি নিয়ে আসুন। এই বলে তিনি আবার থানায় ঢুকলেন। ইন্সপেক্টর অজয় মুখার্জি তাকে দেখে চেঁচিয়ে বললেন, এই মেয়ে আবার এসেছে, তোকে শিক্ষা দিতে হবে, এবার তোকে জেলে পুরতে হবে। অনন্যা নির্ভয়ে তীক্ষ্ণ কিন্তু শান্ত স্বরে বললেন, স্যার, আমি শুধু রিপোর্ট নথিভুক্ত করতে চাই, আপনি রিপোর্ট লিখুন। যদি আপনারা জনগণের সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে ন্যায় বিচারের আশা আমরা কার কাছে করব? কিন্তু ইন্সপেক্টর অজয় মুখার্জি আগের মতোই বললেন, আমি তো বলেছি রিপোর্ট লিখতে হলে ৫,০০০ টাকা বের কর, টাকা ছাড়া এখানে কিছু হবে না। বারবার বিরক্ত করিস না, নইলে ধক্কা মেরে বাইরে ফেলে দেব। অনন্যা মনে মনে ভাবলেন এরা কতটা নিচে নেমে গেছে, এমনকি একজন মহিলার সঙ্গে কথা বলারও ভদ্রতা নেই। তিনি হালকা হাসি দিয়ে বললেন, দেখুন স্যার, আপনি ঘুষ কেন চাইছেন? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে হলে টাকা লাগবে। আপনি স্পষ্টতাতে আইন ভাঙছেন। যদি রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আপনি নিজেকে বড় অফিসার ভাবছেন, কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনার সঙ্গে এখন কি ঘটতে চলেছে। এই কথা শুনে ইন্সপেক্টর অজয় মুখার্জি প্রচণ্ড রেগে গেলেন। তিনি দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন, এই মেয়েকে বাইরে নিয়ে যাও আর শিক্ষা দাও, এটা এভাবে শেষ হবে না। দুজন কনস্টেবল অনন্যার দিকে এগিয়ে আসে হাত ধরতে যাচ্ছিল, ঠিক তখনই থানার দরজা থেকে একটা কঠোর কণ্ঠ শোনা গেল, থামো! সবার চোখ ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়েছিলেন আইপিএস আইএএস অফিসারদের একটা দল, যারা ডিএম অনন্যাকে ডাকতে এসেছিলেন। তাদের পেছনে আরও কিছু সিনিয়র পুলিশ অফিসারও ছিলেন। তাদের মধ্যে একজন রাগান্বিত হয়ে ইন্সপেক্টর অজয় মুখার্জির দিকে তাকিয়ে বললেন, বেহায়া ইন্সপেক্টর, তুমি কি করছো? এখনই তোমার ইউনিফর্ম খুলে ফেলা হবে এবং সারা জীবন জেলে যেতে পারে। এই কথা শুনে ইন্সপেক্টর অজয় মুখার্জির হাত পা কাঁপতে লাগল, তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল। তিনি হাঁকিয়ে বলতে শুরু করলেন, স্যার, এই মেয়ে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই অনন্যা এগিয়ে এলেন। তার মুখে তখন দৃঢ়তা আর তেজ স্পষ্ট। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, চুপ করো অজয় মুখার্জি, আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি এই জেলার ডিএম। আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয়। তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত সাম্রাজ্য। এখন তুমি বুঝবে আসল আইন কি। হঠাৎ থানা পরিবেশ পুরোপুরি বদলে গেল। কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। যে দুজন কনস্টেবল কিছুক্ষণ আগে অনন্যাকে ধরতে যাচ্ছিল তারা ভয়ে পিছিয়ে গেল। আইএএস অফিসার রাগে টেবিলে হাত মেরে আদেশ দিলেন, কনস্টেবল, এখন ইন্সপেক্টর সঞ্জয় দত্তকে হেফাজতে নাও। এক মুহূর্তও দেরি বরদাস্ত হবে না, নইলে পরিণাম তোমরা জানো। পুরো থানা মুহূর্তেই নীরব হয়ে গেল। যে ইন্সপেক্টর সঞ্জয় দত্ত কিছুক্ষণ আগেই সিংহের মতো গর্জন করছিল, সে এখন হাত জোর করে মিনতি করছিল। কাঁদতে কাঁদতে অনন্যার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর একটা সুযোগ দিন, নইলে আমার চাকরি চলে যাবে। অনন্যার চোখে বিন্দুমাত্র মায়া ছিল না। তিনি ঠান্ডা আর কঠোর স্বরে বললেন, ভুল তখনই ভুল নয় যখন তা একবার হয়। ভুল যদি অভ্যাসে পরিণত হয় তার শাস্তি তোমাকে পেতেই হবে। জনতার কণ্ঠ দমন করা, আইনের সঙ্গে খেলা করা এবং নারীর অপমান, এসব অপরাধ ক্ষমার যোগ্য নয়। ডিএম অনন্যা তার আইপিএস অফিসারকে দেখে বললেন, এদের তৎক্ষণাৎ সাসপেন্ড করো এবং হাতকড়া পরাও, আইনি ব্যবস্থা নাও। আইপিএস অফিসার ইশারা করতেই দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর অজয় মুখার্জিকে হাতকড়া পরাল।
থানা প্রাঙ্গণে উপস্থিত বাকি পুলিশকর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই থানার মূল গেটে ইন্সপেক্টর সঞ্জয় দত্ত ঢুকে পড়লেন। তার মুখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠল। পরিস্থিতি বুঝে না পেয়ে তিনি ভেতরে চলে এলেন। অনন্যাকে সামনে দাঁড়াতে দেখে তার হোশ উড়ে গেল। তার মনে তখনই ফিরে এলো সেই দৃশ্য। রাস্তায় অটো চালকের চালান কাটার সময় তিনি অনন্যাকে সাধারণ মেয়ে ভেবে চড় মেরেছিলেন। তখন তিনি ভেবেছিলেন এটা তুচ্ছ ব্যাপার, কিন্তু আজ তিনি বুঝলেন কেন এই মেয়ের পেছনে আইএএস আর আইপিএস অফিসারদের দল দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর সঞ্জয় দত্তের মনে হল, যাকে আমি চড় মেরেছিলাম সে নিশ্চয়ই ডিএম অফিসে অভিযোগ করেছে, তাই অফিসাররা তদন্তে নেমেছে। তিনি কাঁপা গলায় বড় অফিসারদের উদ্দেশ্যে বললেন, স্যার, এই মেয়ে একেবারে দুষ্টু। আমি যখন এক অটো চালকের চালান কাটছিলাম তখনই ওর সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর আমাকে মারতেও আসে। তাই আমি ওকে কিছু কঠিন কথা বলেছি। তারপরও ডিএম অফিসে অভিযোগ করেছে, তাই আপনারা এখানে এসে ইন্সপেক্টর অজয় মুখার্জিকে গ্রেফতার করেছেন। আসলে আপনাদের এই মেয়েকেই গ্রেফতার করা উচিত ছিল। এই কথার পর থানার ভেতরে নীরবতা নেমে এলো। মনুষ্যরা বুঝে ফেলল বড় কিছু ঘটতে চলেছে। ঠিক তখনই আইপিএস অফিসার রেগে গিয়ে ইন্সপেক্টর সঞ্জয় দত্তের গালে এক চড় মারলেন এবং কঠিন কণ্ঠে বললেন, ইন্সপেক্টর সঞ্জয় দত্ত, তুমি ধৈর্যের সীমা পার করেছ। তুমি যার সম্পর্কে বাজে কথা বলছ, তুমি জানো সে কে? এই কথা শুনে ইন্সপেক্টর সঞ্জয় দত্তের বুক ধরফর করতে লাগল। তার মনে হল হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। ভীত কণ্ঠে তিনি বললেন, স্যার, আপনি কি বলছেন? এই ম্যাডাম আসলে কে? আইপিএস অফিসার কিছু বলার আগেই অনন্যা তার দিকে সরাসরি তাকালেন। তার চোখে সেই আগুন জ্বলছিল যা তিনি সেদিন চড় খাওয়ার সময় দমন করেছিলেন। অনন্যা তীক্ষ্ণ গম্ভীর স্বরে বললেন, মনে আছে সেই চড়? আজ সেই চড় তোমার পুরো জীবনের জন্য ভারী হয়ে যাবে। ইন্সপেক্টর সঞ্জয় দত্ত, তুমি সেদিন ভেবেছিলে একজন সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছ, কিন্তু বাস্তবতা হল সেই চড় আমার আত্মাকে আঘাত করেনি, বরং তোমার পুরো সিস্টেমের নোংরামি উন্মোচন করেছে। তুমি শুধু আমাকে মারোনি, তুমি সেই জনতার কণ্ঠকেই মেরেছ যারা তোমার কাছ থেকে ন্যায়ের আশা করে। থানার ভেতরে এমন নীরবতা ছড়িয়ে পড়ল যেন সবার কণ্ঠ কেড়ে নেওয়া হয়েছে। ইন্সপেক্টর সঞ্জয় দত্তের মুখ এক মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। ঠোঁট কাঁপছিল, কিন্তু গলায় কোনো শব্দ বের হচ্ছিল না। অনন্যা দৃঢ় স্বরে বললেন, আজ আমি শুধু ডিএম হয়ে আসিনি, আমি এসেছি সেই সব মানুষের পক্ষে দাঁড়াতে যাদের তোমার মতো অফিসাররা সর্বত্র অপমান করে। রাস্তায় হোক, থানায় হোক বা অফিসে, তোমরা ভেবেছ ইউনিফর্ম পরে নিজেকে ভগবান ভাবতে পারো, কিন্তু আজ তুমি জানবে আইন সবার জন্য সমান, পুলিশেরও জন্য। এই বলে অনন্যা টেবিলে জোরে হাত মেরে চমকে দিলেন সবাইকে। তিনি উচ্চস্বরে বললেন, কনস্টেবল, ইন্সপেক্টর সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করো, ইউনিফর্ম খুলে ফেলো এবং এক্ষুনি সাসপেনশনের রিপোর্ট তৈরি করো। আইপিএস অফিসার এক সেকেন্ডও দেরি করলেন না। ইশারায় দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর সঞ্জয় দত্তের হাতে হাতকড়া পরাল। ইন্সপেক্টর সঞ্জয় দত্ত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, দয়া করে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। অনন্যা হাসপথে থামিয়ে দিলেন, আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না, তোমার মাফি মানুষের কষ্ট কমাবে না, এখন আদালত সিদ্ধান্ত নেবে। পুরো থানা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। সবার মনে গেঁথে গেল, এই জেলায় যদি কেউ জনতার উপর অত্যাচার করে তার জায়গা জেলের পেছনে। ইন্সপেক্টর অজয় মুখার্জি এবং ইন্সপেক্টর সঞ্জয় দত্তকে হাতকড়া পরিয়ে বাইরে আনা হল। বাইরে জমে থাকা ভিড় ফিসফিস করতে লাগল। বিশ্বাসই হচ্ছিল না যে দুই বড় পুলিশ অফিসার আজ অপরাধীর আসনে দাঁড়িয়েছে। আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট করে জানালেন, এখন থেকে এই জুলাইয়ে দাদাগিরি নয়, আইনই চলবে, পুলিশ হোক না নেতা, ভুল করলে শাস্তি পাবে। ভিড় তালি বাজাতে লাগল, কেউ কেউ মোবাইলে ভিডিও তুলছিল। মনে হচ্ছিল এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কনস্টেবলরা দুজনকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল। জেলের গেটে গাড়ি থামতেই জেলার আইনি কর্তারা বাইরে এলেন। অনন্যা এবং আইপিএস অফিসার নির্দেশ দিলেন, এদের কয়েদি বানাও, আজ থেকে এরা অফিসার নয়, অপরাধী। তারপর দুজনের ইউনিফর্ম খুলে নেওয়া হলো এবং সাদা কয়েদি পোশাক পরানো হলো। তাদের মুখে একসাথে লজ্জা, রাগ আর অনুশোচনা ফুটে উঠল। লোহার শিকের পিছনে খেলে দেওয়া হলে অজয় মুখার্জি কাঁদতে লাগল। সঞ্জয় দত্ত বিড়বিড় করে বলল, যদি সেদিন সেই চড় না মারতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। এই ছিল আজকের আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।